আজকে আমরা কথা বলবো মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে। বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যাচ্ছেন তারা কেন অবৈধ হয়ে পড়ছেন, তারা কেন অবৈধ কাজ করছেন, এই অবৈধ কাজ করতে প্রবাসীদেরকে কারা বাধ্য করছে, এর পেছনে কার কতটুকু দায়, অবৈধভাবে মালয়েশিয়ায় কাজ করার কারণে প্রবাসীদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে, এই অবৈধভাবে প্রবাসীদের কাজ করার পেছনে কার কার ভূমিকা রয়েছে, এক্ষেত্রে এজেন্টদের কি ভূমিকা রয়েছে, এক্ষেত্রে দালালদের কি ভূমিকা রয়েছে, এক্ষেত্রে আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তাদের কি ভূমিকা রয়েছে, এক্ষেত্রে সরকারের কি ভূমিকা রয়েছে, এক্ষেত্রে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাসের কি ভূমিকা রয়েছে, এক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিয়েছে এবং এর পেছনে যে একটা সামগ্রিক দুর্নীতি সেই বিষয়টাও আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে রবিনের। রবিন বৈধভাবে সব নিয়ম কানুন মেনে টাকা পয়সা ঋণ নিয়ে মালয়েশিয়া গেছেন। মালয়েশিয়ায় রবিন যে কোম্পানিতে গেছেন, যে নিয়োগকর্তার অধীনে তার কাজ করার কথা, মালয়েশিয়ায় গিয়ে দেখেন যে সেই নিয়োগকর্তার কোনো কাজই নেই। রবিনকে যে কাজের কথা বলে পাঠানো হয়েছিল, রবিন গিয়ে দেখলেন ওই কাজ তো দূরের কথা, কোনো ধরনের কাজই নেই। এখন রবিন কি করবেন? সে তো 5,10,000 টাকার মতো খরচ করেছে। সে এই টাকাটা খরচ করে সে মালয়েশিয়ায় গেছে। এর মধ্যে 3.5 লাখ টাকা সে ধার দেনা করেছে, আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছে, ওর কাছ থেকে নিয়েছে, বন্ধুদের কাছ থেকে নিয়েছে, এবং 1,20,000 টাকা সে সুদের উপর 1,20,000 টাকা নিয়ে স্থানীয় দালালের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, তারপর বিএমইটির ছাড়পত্র সব নিয়ে মালয়েশিয়া গেছে। গিয়ে দেখলো তার কোনো কাজই নাই। এখন রবিন আসলে কি করবে? রবিনের জায়গায় আপনি হলে কি করতেন, আমি হলে কি করতাম? আপনি হলে যা করতাম রবিনও তাই করছে। রবিন বেশ কিছুদিন হন্যে হয়েও নানা জায়গায় পরিচিত যা আছে খুঁজে টুজে কাজ খুঁজে সে সব শেষে অনেকদিন খোঁজার পর প্রায় 3 মাস পর সে একটা কাজ পেল। সেটা হচ্ছে একটা নির্মাণাধীন বিল্ডিং এর কাজ, নির্মাণ শ্রমিক হিসেবে কাজ। রবিন যে কাজ জানতো, যে কাজ শিখে গিয়েছিল, সেই ধরনের কোনো কাজই নাই। সে নির্মাণ শ্রমিকের কাজ করতে শুরু করলো, কারণ তার মাথায় তো অনেক প্রেশার, তার নিজে চলতে হবে, খাইতে হবে, ওষুধ কিনতে হয়, বাড়িতে আত্মীয় স্বজনকে টাকা দিতে হয়, পরিবারে টাকা দিতে হয়, এবং তার যে ঋণ তিনি করে গেছেন, সুদের উপর টাকা নিয়ে গেছেন, এই শোধ পরিশোধ করতে হয়, ঋণ দিতে হয়। এখন রবিন যে অবৈধভাবে কাজ করছেন নির্মাণ শ্রমিক হিসেবে, রবিন যদি এখন পুলিশের হাতে ধরা পড়েন তাহলে কি হবে? রবিন যদি এখন পুলিশের হাতে ধরা পড়েন তাহলে রবিনকে জেলে পাঠানো হবে, তারপর সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ তো রবিনের গল্প বললাম। এরকম অসংখ্য রবিন, হাজার হাজার রবিন মালয়েশিয়ায় এই মুহূর্তে অবৈধ হয়ে গেছেন। অনেকে বৈধভাবে গিয়েও অবৈধ কাজ করছেন। এবং এই রবিনের যে এখন যে সিচুয়েশন, রবিনের যে পরিস্থিতি, এরকম অসংখ্য রবিনের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কারা দায়ী? দেখুন, আমি অন্তত 11 জন মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, যে কেন তারা বৈধভাবে গিয়েও অবৈধ হয়ে যাচ্ছেন, বৈধভাবে গিয়েও অবৈধ কাজ করছেন। তারা যে কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে এরকম যে যে কাজের কথা বলে তাদেরকে পাঠানো হচ্ছে, সেই কাজটা তারা গিয়ে পাচ্ছেন না। অনেক সময় ওই কোম্পানিতে কোনো কাজই থাকে না, সুতরাং তাদের বেতন হয় না, যে কারণে তারা অন্য কোম্পানিতে কাজ খোঁজেন। আবার অনেকে যে কোম্পানিতে গেছেন, গিয়ে দেখলেন ওই কোম্পানিতে অনেক বেশি কাজ করায়, কিন্তু সেই তুলনায় বেতন দেয় খুব কম, এবং বেতনও অনিয়মিত, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, অনেক সময় নির্যাতনও করে, যে কারণে অনেকে বাধ্য হয়ে অন্য কোম্পানিতে কাজ করে। এখন যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এই রবিনের যে পরিস্থিতি, অসংখ্য রবিনের যে পরিস্থিতি, এই পরিস্থিতির পেছনে কারা দায়ী? দেখুন, প্রবাসীরা যা বলছেন সেটা হচ্ছে এর পেছনে প্রথমত দায়ী স্থানীয় দালাল। যে দালাল নানা কথা বলে, নানা স্বপ্ন দেখিয়ে যে এই কাজ করবেন, এই করবেন, সেই করবেন, এত টাকা বেতন পাবেন, ভুলভাল বুঝিয়ে তাকে বিদেশ পাঠিয়েছে বা তাকে রাজি করিয়েছে। তারপর এজেন্ট, তারপর রিক্রুটিং এজেন্সি। দেখুন, আমাকে একজন বললেন যে তিনি যে কোম্পানিতে গেছেন মালয়েশিয়ায়, সেখানে 11 থেকে 20 জন, 10 থেকে 20 জন শ্রমিকের কাজ দেওয়ার ক্ষমতা ওই কোম্পানির আছে, কিন্তু সেখানে তাদেরকে ওই কোম্পানিতে পাঠানো হয়েছে 500 জনকে, 500 বাংলাদেশিকে পাঠানো হয়েছে 12 জনের জায়গায়। এখন ওই কোম্পানি কোত্থেকে তাদেরকে কাজ দেবে? যেহেতু কাজ দিতে পারে না, তাদের বেকার থাকতে হয়,
মাথায় হচ্ছে ঋণের বোঝা, দেশ থেকে এত এত ঋণ করে গেছেন, সেখানে আবার চলতে হয়, খাইতে হয়, থাকতে হয়, বাধ্য হয়ে তারা অবৈধ কাজ করে। এখন ওই যে বললাম, অবৈধ কাজের পেছনে আপনি অবৈধভাবে কাজ করার ক্ষেত্রে প্রবাসীদের যে ঝুঁকিগুলো ফিল করে, তারা যে ঝুঁকিগুলো তারা সব সময় ফিল করেন, সেগুলো হচ্ছে পুলিশের ভয় কাজ করে, কখন পুলিশ এসে ধরে ফেলে, আতঙ্ক নিয়ে থাকতে হয় তাদের, কখন ধরে ফেলে, কখন জেলে পাঠায়, কখন তাদের দেশে ফেরত পাঠায়। এখন যা বলছিলাম যে এই যে রিক্রুটিং এজেন্সি, দালাল, তারা কিভাবে ভূমিকা রাখে রবিন তৈরি করতে? রবিনদের ক্ষেত্রে তারা ভূমিকা রাখে ভুলভাল তথ্য দেয়, মিথ্যা প্রলোভন দেখায়, যে কোম্পানিতে 10 জন পাঠানো হচ্ছে সেই কোম্পানিতে 500 জন পাঠায়, এভাবে নানাভাবে তারা বৈধভাবে পাঠিয়েও বাংলাদেশিদের অবৈধ করে দিচ্ছে। দেখুন, আরেকটা বিষয় যেটা না বললে নয়, এই যে রিক্রুটিং এজেন্সিগুলো পাঠাচ্ছে, আপনারা কি জানেন যে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য কত টাকা ফি ধার্য করা আছে? মাত্র 80,000 টাকা। এখন আপনারা যারা মালয়েশিয়া গেছেন, যারা যাচ্ছেন, তারা কত করে যাচ্ছেন? ন্যূনতম 4 থেকে 5 লাখ টাকা, অনেক আরো বেশিও দিচ্ছেন, কেউ কেউ হয়তো এর চেয়ে কমে যাচ্ছেন, কিন্তু গড়ে বলা যায় 4 থেকে 5 লাখ টাকা খরচ করে তারা মালয়েশিয়া যাচ্ছে, অথচ সরকার নির্ধারিত ফি হলো মাত্র 80,000 টাকা। এখন এই যে এত 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 টাকা, এই টাকাগুলো কারা নিচ্ছে? এই টাকাগুলো মালয়েশিয়ার যে সিন্ডিকেটটা ছিল এতদিন, এই সিন্ডিকেটটা লুটে পুটে এই টাকাগুলো খেয়েছে, প্রবাসীদের, শ্রমিকদের এই টাকাগুলো মেরেছে, এবং মেরে খেয়ে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। এটা এটা আমি বললাম কোত্থেকে? যথাযথ পরিসংখ্যান থেকে এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি। পরিসংখ্যানটা যেরকম যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করেছেন, সেখানে মালয়েশিয়ার যে সিন্ডিকেট সেটি নিয়ে তিনি শ্বেতপত্র প্রকাশ করেছেন। সেই শ্বেতপত্রে তিনি মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কিভাবে এজেন্সিগুলো দুর্নীতি করেছে, কারা কারা দুর্নীতি করেছে, এই সব কিছু, সব বিষয় বিস্তারিত তুলে ধরেছেন। দেখুন, তিনি যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে এরকম যে শ্বেতপত্রে বলা হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠিয়ে 100 রিক্রুটিং এজেন্সির চক্র, একটি চক্র, 100 রিক্রুটিং এজেন্সির একটি চক্র 1.5 বছরে হাতিয়ে নিয়েছে প্রায় 24,000 কোটি টাকা। প্রায় 4.5 লাখ কর্মীর কাছ থেকে অতিরিক্ত এই অর্থ নিয়ে নিজেদের পকেট ভরেছে চক্রটি। চাহিদার বেশি কর্মী পাঠানোর অভিযোগ রয়েছে, 10 জনের জায়গায় 500 জন। এই চক্রের সঙ্গে জড়িত হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 জন সংসদ সদস্যের নাম এসেছে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে সাবেক 4 এমপির বিরুদ্ধে মামলাও করেছে। এই এমপিরা হলেন সাবেক মন্ত্রী এবং এমপি আহম মুস্তফা কামাল, যিনি অর্থমন্ত্রী ছিলেন, নিজামুদ্দিন হাজারি ফেনীর এমপি, বেনজির আহমেদ সাভারের এমপি এবং উনি বাইরারও প্রেসিডেন্ট ছিলেন, এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি আবার জাতীয় পার্টির এমপি। এই কয়েকজন কুতুব মিলে প্রায় 24,000 কোটি টাকা মেরে দিয়েছে শ্রমিকদের, খুব বেশি দিনে নাকি 3-4 বছরে। তাহলে এই যে এক একজন রবিন তৈরি করছেন কারা, আমরা এই পেছনের গল্পটা জানলাম যে এরকম রাঘব বোয়ালরা এই রবিন তৈরির পেছনে জড়িত রয়েছে। প্রবাসীরা যে বেকার হচ্ছেন, অবৈধভাবে থাকছেন, অবৈধভাবে কাজ করছেন, পুলিশের হাতে ধরা পড়ছেন, বাংলাদেশে তাদের ফেরত পাঠানো হচ্ছে, মালয়েশিয়ায় জেল খাটছেন, এর পেছনে কারা দায়ী? সাবেক এমপি, মন্ত্রী, সমাজের, দেশের রাঘব বোয়ালরা এর পেছনে জড়িত। তারা হাজার হাজার কোটি টাকা কামাই, মেরে দিচ্ছেন প্রবাসীদের কাছ থেকে, হাতিয়ে নিচ্ছেন, হাতিয়ে নিয়ে তাদেরকে ঝেলে ভাত খাওয়াচ্ছেন, যেখানে কাজ নাই সেখানে পাঠিয়ে দিচ্ছেন, যে কারণে প্রবাসীরা অনেক সময় অনাহারে, অর্ধাহারে, মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তার কোনো কাজ নাই, যে কোম্পানিতে পাঠানো হয়েছে সেখানে কোনো কাজ নাই, তাদের বেতন নাই, তার পকেটে কোনো টাকা নাই, দেশে টাকা পাঠাতে পারতেছেন না, এর মধ্যে সে অসুস্থ হয়ে যায়। সে যে কোনো একটা হসপিটালে গিয়ে চিকিৎসা নিবে সেটাও আসলে সাহস করে উঠতে পারতেছিল না, বা বাই চান্স যদি তাকে গ্রেফতার করে, কারণ সে তখন আর কোনো কাজও পাচ্ছিল না, খুঁজে, পকেটে কোনো টাকা নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি চিকিৎসাটাও ঠিক মতো নিতে পারে নাই, ওষুধগুলো ঠিক মতো কিনতে পারে নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে নাই, এই রাঘব বোয়ালদের কারণে, এই সাবেক এমপি মন্ত্রীদের কারণে। এই যে ধরুন এখন যে আবার মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে লোক পাঠানোর কথা চলছে, কয়েকদিন আগে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা মালয়েশিয়া থেকে আসলেন, এই যে এখনো কিন্তু আবার ওই চক্রটা সক্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ আবারও প্রবাসীদের গলা কেটে হাজার হাজার কোটি টাকা কামানোর ধান্দা ফিকির তারা শুরু করে দিয়েছে, চেষ্টা তদবির তারা শুরু করে দিয়েছে। এবং এই জন্য ওই দিন রিপোর্টার্স ইউনিটির সামনে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, মানে সবই টাকার ধান্দা।
কতভাবে আমাদের প্রবাসীদেরকে দুর্ভোগে ফেলে, কষ্টে ফেলে, জেল খাটিয়ে, অনাহারে অর্ধাহারে রেখে মানবেতর জীবনযাপন করে কিভাবে তারা পকেট কাটবে, পকেট ভরবে, হাজার হাজার কোটি টাকা কামাবে, সেই ধান্দায় তারা ব্যস্ত রয়েছে। এখন এই যে ধান্দাধান্দির যে বিষয়গুলো, তারা যখন এই ধান্দায় ব্যস্ত, তখন আমাদের সরকার কি করছে? আগে সরকার কি করেছে, এখন সরকার কি করছে? আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা কি করছে, বিএমইটি তারা কি করছে? দেখুন, সরকারের পক্ষ থেকে যতটুকু করা হচ্ছে, বা আমাদের মালয়েশিয়ার দূতাবাস কি করছে, দেখুন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যদি বলি, বা একজন গণমাধ্যম কর্মী হিসেবে, সাংবাদিক হিসেবে আমি যদি বলি, তাহলে আমি বলবো সরকার যা করছে সেটা খুবই কম। যতটুকু করা উচিত সরকার করছে এর অনেক কম। অর্থাৎ 100 ভাগের হয়তো সরকার 10 ভাগ করছে, আরো 90 ভাগই করার সুযোগ আছে সরকারের সামনে। কিভাবে? আমাদের মালয়েশিয়ার যে দূতাবাস, সেই দূতাবাস থেকে যদি প্রত্যেকটা কোম্পানির খোঁজ খবর নিয়ে, যে কোম্পানিতে লোক নেওয়ার কথা 100 জন, সেই কোম্পানিতে গিয়ে যদি খোঁজ খবর নিয়ে ঠিকঠাক মতো সেল টেল মেরে অনুমোদন দিত, তাহলে কি ওই কোম্পানিতে 500 জন পাঠানোর সুযোগ থাকতো? যেই কোম্পানির কাজ করানোর ক্ষমতা নাই, বেতন দেওয়ার ক্ষমতা নাই, এই কোম্পানিকে যদি ঠিক মতো পরিদর্শন করে তারপর সিল টিল মেরে দেওয়া হতো, পারমিশন দেওয়া হতো, তাহলে কি কোম্পানিতে গিয়ে আমাদের রবিনেরা, আমাদের প্রবাসী বাংলাদেশিরা গিয়ে কাজ না পেয়ে বসে থাকতেন, বেকার থাকতে হতো? তার মানে এখানে মালয়েশিয়ার দূতাবাস আরো অ্যাক্টিভ হইতে হবে। মালয়েশিয়ার দূতাবাসের আরো অনেক কিছু করার সুযোগ আছে, করা উচিত। এখন দূতাবাসের পক্ষ থেকে অনেক সময় বলা হয় যে তাদের যে লোকবল, এই লোকবল দিয়ে পুরো মালয়েশিয়ায় সব স্থানে গিয়ে ইন্সপেকশন করা, পরিদর্শন করা সম্ভব হয় না, সঠিক তথ্য উপাত্ত নেওয়া সম্ভব হয় না। তাদেরকে অনেক সময় মালয়েশিয়ার শ্রম বিভাগের সাথে কোঅপ করতে হয়, ইনফরমেশন নিতে হয়, তাদের ইনফরমেশনকে বিশ্বাস করতে হয়, যে কারণে অনেক সময় এরকম ঘটনা ঘটে। আচ্ছা, দূতাবাসের খবর বাদ দিলাম। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি শ্রমিকদের এই যে দুরবস্থার ক্ষেত্রে আরো সক্রিয় হওয়া উচিত না, বা সক্রিয় হতে পারে না? বা আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে সরকারের পক্ষ থেকে, যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার ক্ষেত্রে কাজ করতে পারে না? আগের সরকার কিন্তু সিন্ডিকেট ভাঙার পক্ষে কাজ করে নাই, বরং আগের সরকার সিন্ডিকেট করার পক্ষে কাজ করেছে। কারণ আগের সরকারের কর্তা ব্যক্তিরাই কিন্তু এই 24,000 কোটি টাকা মারার পেছনে প্রধান ভূমিকা রেখেছে। তারা মেরেছে এবং টাকাগুলো তারা আবার বাংলাদেশ থেকে পাচারও করে দিয়েছে। তার মানে আগের সরকার খুব বেশি ভূমিকা রাখে নাই। তাহলে বর্তমান সরকার কি করছে? বর্তমান সরকার এক কথায় যদি আমি বলি, বেশ চেষ্টা করছে। আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা, উনি আবার আইন উপদেষ্টা আসিফ নজরুল অধ্যাপক, উনি খুব চেষ্টা করছেন প্রবাসীদের জন্য। আপনারা জানেন, কয়েকদিন আগে তিনি মালয়েশিয়া থেকে এসেছেন এবং মালয়েশিয়ার কমপক্ষে 3 জন মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং মালয়েশিয়া প্রবাসীদের দুঃখ দুর্দশা তিনি নানাভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। যারা মালয়েশিয়া অবৈধ আছেন তাদেরকে বৈধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। পাশাপাশি বাংলাদেশ থেকে আরো অনেক বেশি লোক নেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন এবং মালয়েশিয়া সরকারও আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টার অনুরোধে সাড়া দিয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং আমরা আশা করছি বাংলাদেশ থেকে বেশ কিছু, অন্তত লাখখানেক বাংলাদেশি হয়তো খুব অল্প কিছুদিনের মধ্যেই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে। এখন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেলেই তো হবে না, তারা যেন কাজ পান, তারা যেন যে কাজে কথা বলে তাদেরকে নেওয়া হচ্ছে সেই কাজ করার সুযোগ পান, তারা যেন ঠিক মতো সঠিক সময় বেতনটা পান, তাদের যেই চুক্তিতে যে সেই বিষয়গুলো বলা আছে, যে শর্তগুলো দেওয়া আছে, এই শর্তগুলো যেন মানা হয়। আমাদের চাওয়া এতটুকু, প্রবাসীদের চাওয়া এতটুকু, এবং এটা যেন সরকার কঠোরভাবে মনিটর করে, এটা আমাদের চাওয়া। সরকার যদি কঠোরভাবে মনিটর করে, দূতাবাস যদি প্রবাসীদের পাশে থাকে, তাহলে এই সমস্যাগুলো অনেক কমে যাবে। আমি বলছি না যে 100% কমে যাবে, তবে অনেক কমে যাবে। অনেক সময় এরকম অভিযোগ আসে যে প্রবাসীরা পাসপোর্টের ক্ষেত্রে, বিশেষ করে পাসপোর্টের ক্ষেত্রে দূতাবাস থেকে তারা প্রত্যাশিত সাহায্য পান না। পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বা নানা কাজে অনেক সমস্যায় দূতাবাসে গেলে প্রবাসীরা সঠিক সেবা পান না, বা সেবা পান না অধিকাংশ। এরকম অভিযোগ পাওয়া যায় যে অধিকাংশ প্রবাসী সেবা পান না এবং তাদেরকে দালালদের ধরতে হয়, টাকা খরচ করতে হয়, টাকা খরচ করেও তারা কাঙ্ক্ষিত সেবা পান না। যে কাজটার জন্য দূতাবাসে গিয়েছিলেন, দালালদের টাকা দিয়েও তারা সেই কাজটা করতে পারেন না। দিনের পর দিন ঘুরে পাসপোর্টের একটা সমস্যা তারা সমাধান করতে পারেন, এরকম অভিযোগ কিন্তু হওয়ার হামেশাই পাওয়া যায়। সুতরাং আমাদের মালয়েশিয়ার দূতাবাসের উচিত প্রবাসীদের পেছনে আরো গুরুত্ব দিয়ে কাজ করা। লেবার উইং এর উচিত শ্রমিকদের সবকিছু দেখভাল করা, তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করা। তাদের যদি লোকবল ঘাটতি থাকে, সরকারের কাছে আবেদন জানিয়ে লোকবলের ঘাটতি পূরণ করে জোরালোভাবে প্রবাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ থাকলো।
আমার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।